انا لله و انا الیه راجعون. ملت بزرگ ایران، روح بلند پیشوای ملت بزرگ ایران و پیشقراول امت اسلامی حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت در ماه مبارک رمضان به ملکوت اعلا پیوست। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিভি চ্যানেলটি দেখলেন, এটি হচ্ছে ইরানের একটি টিভি চ্যানেল। কার্যত যিনি অ্যাঙ্কার কিন্তু কেন্দ্রেই ফেললেন। তো যেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে যুদ্ধ তো শুরু হয়ে গেছে এবং যুদ্ধে যিনি ইরানের সুপ্রিম খামেনি, তিনি কিন্তু মারা গেছেন। তিনি নিহত হয়েছেন বা মারা গেছেন, সেটা আপনারা শুনতে পারলেন। এবং এটা যে হবে এটা সবাই জানতো, কারণ আমেরিকা যেভাবে লেগেছে কার্যত এটা যে হবে এটা সবাই জানতো। তো তিনি মারা গেছেন এবং এটা নিয়ে দেখছি যে কোন দেশ কীভাবে রিয়্যাক্ট করছেন সেটা আমি একটু দেখছিলাম। তো কিছু দেশে দেখছেন মানে আনন্দ উৎসব পালন করা হচ্ছে, কারণ তাদের মতে আপনারা সকলে জানেন যে ইনি ছিলেন ধর্মগুরু। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও, কোথাও কোথাও অনুষ্ঠান পালন করা হচ্ছে, মানে খুশি উদযাপন করা হচ্ছে। কারণ ধর্মের ভিত্তিতে দেশ শাসন হতো ইরান, এবং সেই ধর্মের সবথেকে বেশি যারা শিকার হতো তারা হচ্ছে মহিলা, এবং বেশি করে দেখছি মহিলারা বেশি আনন্দিত। এবং ইসরায়েলেরও কিছু পতাকা রয়েছেন, যেটা প্রাচীন পতাকা, আপনার পারস্য পতাকা যেটাকে বলি, ইসরায়েলের পতাকা বলছি, দেখছেন ইরানের প্রাচীন পতাকা যেটা পারস্য পতাকা, সেই পতাকা নিয়েও কিন্তু কিছু লোক এখানে মানে আনন্দিত উল্লাস হয়েছেন। কারণ ধর্মের ভিত্তিতে দেশ শাসন এবং এই ধর্মের শিকার সবথেকে বেশি মহিলারা হয়। তো মহিলারা বেশি কিন্তু আজকে খুশি হয়েছেন। তারা দেখতেই পাচ্ছেন তারা এখন বেশি করে স্বাধীন হতে পারবে। এবং এই 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 যে ভিডিওটা, এটা যতদূর সম্ভব লন্ডনের, কিন্তু ভারতবর্ষে এই দেখুন, আর একটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি জানি না কোথাকার, কিন্তু আপনারা দেখুন কীভাবে মহিলারা আনন্দিত করছে কার্যত। কারণ ওই যে বললাম ধর্মের ভিত্তিতে দেশ শাসন হতো, আর সেই শরিয়াত আইনে সবথেকে বেশি হতো মহিলাদের। তো মহিলারা এখন সুস্থ জীবনযাপন করতে পারবে। এবং আর একটা জিনিস দেখলাম, আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীরে, সেখানে আবার ভিন্ন ছবি। বিভিন্ন দেশে বিভিন্ন কিছু হচ্ছে, আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীরে ভিন্ন ছবি। সেখানে আবার দেখছি এরই প্রতিবাদে আন্দোলন করছেন জম্মু কাশ্মীরের কিছু লোক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও দেখুন। এই নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে, কি প্রশ্ন উঠবে আপনারাই জানেন। কিন্তু এই যে কীভাবে মারলো খামেনিকে, কারণ তিনি তো সুপ্রিম ছিলেন ইরানের, নিশ্চয়ই তার যে নিরাপত্তা সেটা সব থেকে বেশি ছিল। তার সত্ত্বেও আমেরিকা কিন্তু বারবার বলেছে যে তাকে খতম করবে এই খামেনিকে। তো শেষ পর্যন্ত কিন্তু তাকে মারা হলো। কিন্তু কীভাবে মারা হলো দেখুন, আমার থেকে আপনারা ভালো জানতে পারবেন, বুঝতে পারবেন। ব্রিগেডিয়ার দাস, যাকে আপনারা দেখতে পছন্দ করেন, তো ইনি একটি চ্যানেলে কথা রাখছিলেন। তো সেখান থেকে আমি আপনাদের শোনানোর চেষ্টা করব যে কীভাবে মারা হলো এবং কোথা থেকে মারা হলো। তো চলুন। দেখুন, আমার যেটুকুনি বুঝতে পারছি, ইরান আর ইসরায়েল এই দুটো দেশই একদম সম্পূর্ণ, আই স্ট্যান্ড কারেক্টেড, ইসরায়েল আর আমেরিকা এই দুটো দেশই সম্পূর্ণ পরিকল্পনা করেছিল যে স্ট্রাইক করা হবে। সে টক যেটা চলছে ওমানের মধ্যস্থতায় জিনিভাতে, সেটার আউটকাম যাই হোক, এবং তারা একটা হেস্তনেস্ত করে ছাড়বে। সেটা তো সত্যি হলো, আপনি যেমন বললেন। এবং তারা পরিকল্পনা করেছিল যে এরা যখন মিটিং করতে যাবে, কারণ এই টকের একটা, এটা আমার অ্যানালিসিস, যে টকের একটা ডেডলাইন ছিল যে এতদিনের মধ্যে 10 দিন সময় দিলাম, তার মধ্যে যদি না হয় তাহলে আমরা কিন্তু হেস্তনেস্ত করে দেব। এবং সেই হিসাবে জাহাজ টাহাজগুলো এসেছিল। এবার সেইখানে আমাদের দেখা যাচ্ছে যে এইবার কি হয়, ওরা একটা মিটিং এর অপেক্ষা করছিল এবং এরা একটা বোকামি করেছে। খামেনি তো জানতেন যে তার উপরে অ্যাটাক আসবে, এবং বারবার ইউএস বলেছে, তো তাহলে তিনি কেন পালাননি? তিনি কিন্তু ওই মিটিংটা করবার চক্করে ছিলেন মনে হয়, এবং সেইখানে আরো অনেকজন মানুষ মারা যায়, খালি খামেনি একলা না। খামেনির আত্মীয় স্বজন মারা গেছে, এবং তাছাড়া এদের ডিফেন্স মিনিস্টার মারা গেছে, আইআরজিসির একজন টপ কমান্ডার মারা গেছে। তো এইটা নিখুঁত প্ল্যানিং, এবং এটা দেখাচ্ছে যে ইসরায়েলের ইন্টেলিজেন্স, আমেরিকার ইন্টেলিজেন্স কত স্ট্রং, যে এরা ভেতরে লোক বসেছিল
কারণ আজকে সকালে একটা খবর পেয়েছি, যখন খামেনি মরেনি বলছে ইরানের লোকেরা, এবং ট্রাম্প বলে দিয়েছে আমি কনফার্ম করছি মরে গেছে কালকে রাত্রে, গভীর রাতে, তখন কিভাবে ইসরায়েলের প্রেসিডেন্ট অ্যানাউন্স করলো আমি ডেড বডির ছবি দেখেছি। কি করে দিল? ভেতরের লোক দিয়েছে। এই ভেতরের লোকগুলো কারা? তো দেখুন কি মারাত্মক ব্যাপার। এটা আমার একটা নাম্বার 1 অ্যানালিসিস। নাম্বার 2 অ্যানালিসিস, যে আমেরিকা খামেনিকে বদলি করবে, নতুন রেজিম আনবে, এটা তারা প্ল্যান করেছে, এবং ইসরায়েলও চায় যে ইরানের এই ধ্বংসাত্মক রেজিম, যারা খালি ইহুদিদের ধ্বংস করো বলে যাচ্ছে প্রথম দিন থেকে, একসাথে থাকবার চেষ্টা করছে না, কারণ ওখানে আরো অনেক মুসলিম কান্ট্রি আছে, তারা অ্যান্টি ইহুদি ছিল, আরব ইসরায়েল ওয়ার হয়েছিল অনেকবার, কিন্তু তারপরে তারা একটা সমঝোতার জায়গায় এসছে। আরব অ্যাকর্ড হয়েছে রিসেন্টলি, সেখানে সৌদি আরাবিয়া, জর্ডান এরা সই করেছে, আরো অনেকগুলো দেশ করছিল সই। আস্তে আস্তে একটা এখন মডার্ন পৃথিবী হয়ে গেছে, আস্তে আস্তে সবাই একটু রাস্তায় আসছে আর কি, যে সেই পাগলের মতো ধর্মান্ধতা বা সেই স্ট্রিক্ট জায়গা থেকে একটু সরে আসে। যেমন হালে আপনারা দেখেছেন সৌদি আরাবিয়া মেয়েদের গালি চালাতে দিয়েছে, এর আগে দিত না, আমি অনেক আগে গিয়েছিলাম তখন অ্যালাউড ছিল না। আমরা দেখছি যে ইউএইতে অনেক রকম কিছু করা যায় যেগুলো আগে করা যেত না একটা ইসলামিক দেশে। তো সেইখানে এইখানে থেকে একটা মডার্ন একটা মধ্যস্থতার জায়গায় আসার থেকে এর একটা অদ্ভুত উল্টো জায়গায় যাচ্ছিল। যাই হোক, সেই কথায় ছাড়ুন। এবার হয়েছেটা কি, ইনি মারা গেছেন, এনার আইআরজিসির গার্ড মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এবং ট্রাম্প বলছে এসো ইরানবাসী এবার দখল করে নাও। কিন্তু দখল কিভাবে করবে? সত্যি কি দখল হবে? কারণ যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা হচ্ছে আইআরজিসির নেক্সট কমান্ডার একজন ব্রিগেডিয়ার, তার নাম অলরেডি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে যে খামেনির যে উত্তরসূরি, তার নিজের ছেলে, তার নাম অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। যদিও আমেরিকা থেকে শাহ অফ ইরানের ছেলে বারবার বলছে আমরা আসছি আমরা আসছি, বাট সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কারণ সত্যি হলেও যতই অত্যাচারী রেজিম হোক, কিন্তু তাদের বহু সমর্থক আছে এবং শক্তি তাদের কাছে আছে। জানেন, দুঃখের কথা এটা যে 5 লক্ষ মিলিটারি ছাড়া 2 লক্ষ আইআরজিসি আছে, যারা একমাত্র খামেনি এবং উগ্র এই ইসলামিক ব্যাপারটাতে জড়িয়ে আছে, এবং তারা কিন্তু অত সহজে হাল ছেড়ে দেবে মনে হচ্ছে না। তা ট্রাম্প চাইছে তারা সারেন্ডার করুক। এবার আরেকটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে ইরানের এমনিতেই খুব বেশি বন্ধু এই পৃথিবীতে নেই, কিন্তু ইরান একটা ভুল করেছে, যেটা আমেরিকার বেসগুলোকে অ্যাটাক না করে সাধারণ জনজীবনকে অ্যাটাক করেছে। বিশেষ করে দোহা আর ইউএইর পিছনে, মানে দুবাইয়ের পিছনে পড়ে গেছে। দুটো ইউএইতে, সরি, কাতার হচ্ছে দোহার ক্যাপিটাল, কাতারের ক্যাপিটাল, আর আবুধাবি আর দুবাইয়ের পিছনে পড়ে গেছে। 3টে জায়গায় হাত ধুয়ে লেগেছে। এইটাতে সিভিলিয়ান লোক, এয়ারপোর্ট, দেখুন দুবাইতে আমি কয়েকবার গেছি, দুবাইতে সব থেকে বড় বড়, যেমন কলকাতায় আপনি যদি আসেন হাওড়া ব্রিজ দেখবেন, বেলুড় মঠ দেখবেন, এসপ্ল্যানেড দেখবেন, তেমনি দুবাইতে আপনি বেড়াতে গেলে আপনি সবার আগে যাবেন বুর্জ খালিফা, সেই বিশাল উঁচু বিল্ডিংটা, ওর পিছনেও বোম মেরেছে। আপনি যাবেন, একটা বড় হোটেল আছে, ওটার নাম হচ্ছে আল আরব 7 স্টার, পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল। ওটাতে আমি যাইনি, বাট দূর থেকে দেখেছি, ফটো তুলেছি, ওটাতে যাওয়ার রেস্টও নেই, কিন্তু সেইটার উপরে বোম মেরেছে। তারপরে দুবাই এয়ারপোর্ট, যেটা সারা পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্ট, পৃথিবীতে কতগুলো এয়ারপোর্ট আছে যারা খুব ব্যস্ততম, যেমন লন্ডনের এয়ারপোর্ট, যেমন চার্লস ডিগল এয়ারপোর্ট ফ্রান্সে, তেমনি নিউ ইয়র্কের এয়ারপোর্ট, তেমনি ওয়াশিংটনের, তেমনি ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে দুবাই এয়ারপোর্ট পৃথিবীর। কারণ সমস্ত দেশের ফ্লাইটস গুলো ওই দিক দিয়ে যায়, খালি না যে মিডল ইস্টের, কারণ ওখানটাতে তেল ভরে, ওখান থেকে আবার মানে সমুদ্র পার হয়। এইবার পুরো পৃথিবীর মানে হাওয়াই জাহাজে করে যাওয়াটা ঘেটে গেছে। দুবাই এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, কাতার এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, সৌদি আরবিয়ার এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, বাহরাইনের এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, এবং ইউনাইটেড আরব এমিরেটসের সব এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে। এইখানে 110টা থেকে 12টার মতো এয়ারপোর্ট আছে। এইটা একটা পৃথিবীতে এয়ার ট্রাফিকের উপরে প্রচন্ড মানে চাপ ফেলছে। কারণ যদি ঘুরিয়ে যেতে হয় তাহলে প্রথম কথা প্রচুর মানুষ অসুবিধা ভোগ করছেন যারা এখন ওইসব দেশগুলোতে আছেন, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে প্রচুর দাম বেড়ে যাবে। এবার আরেকটা কথায় আসি, যে এই সিভিলিয়ান গুলোতে করাতে দুবাই এবং মানে ইউনাইটেড আরব এমিরেটস, খালি দুবাই বলবো না, মানে দুবাই, আবুধাবি, শারজা প্লাস আরো 4টে ছোট ছোট এমিরেটসের এক জোট, তারা কিন্তু এদের বিরুদ্ধে চলে গেছে। এরা বলছে আমরা প্রতিহত করব। সৌদি আরব বিরুদ্ধে চলে যাচ্ছে। যারা এখন অব্দি নিউট্রাল ছিল যে ইউএস তোমরা করো না, তারা সবাই এখন বিরুদ্ধে চলে গেছে ইরানের। ইসরায়েল তো আছেই, আমেরিকা তো আছেই। একমাত্র দেশ মিডল ইস্টে যার ওপর ইরান আঘাত আনেনি এখন অব্দি, একটা কিচ্ছু করেনি, সেটা হচ্ছে ওমান। কারণ ওমানের সাথে ইরানের বহু বছরের ভালো সম্পর্ক, এবং ওমান বলা যেতে পারে পৃথিবীর যেমন সুইজারল্যান্ডকে আমরা বলি একটা নিউট্রাল টেরিটরি, মিডল ইস্টের বা ওয়েস্ট এশিয়ার নিউট্রাল টেরিটরি ওমান। তারা চিরজীবন
মধ্যস্থতা করে গেছে, ফলে এখন অবধি তাদের মাথায় বোম পড়েনি। এইবার হচ্ছে যে পৃথিবীর কি রিয়াকশন। দেখুন, রাশিয়া একদম মুখের ওপর বলেছে যে অত্যন্ত বাজে কাজ করেছে ট্রাম্প, এবং চায়না তাই বলেছে। ইউক্রেন ঠিক উল্টো বলেছে যেটা রাশিয়া বলেছে। কেন জানেন? কারণ ইরানের যে ড্রোন সাপ্লাই সেটা রাশিয়াকে দিত, রাশিয়াকে যে ড্রোন সাপ্লাই সেটা দিত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য ইরান, কারণ ইরানের ড্রোন অতি উন্নত মানের, এবং সেই ড্রোনগুলো কালকে ব্যবহার হয়েছে দুবাইয়ের বিরুদ্ধে। এবং এইবার সে আর মিসাইল অতি উন্নত মানের। এবার এছাড়া কিছু দেশ আছে যারা একদম আমেরিকাকে বলেছে তোমরাই গুরু, তোমরাই সব, যেমন ইউনাইটেড কিংডম, যেমন আপনার ইসরায়েল, যেমন ইউক্রেন। আর কিছু দেশ আছে যারা মাঝামাঝি খেলছে, ভারতও তাদের মধ্যে একজন, যারা নিন্দা করছে ব্যাপারটা, বলছে ইউনাইটেড নেশনের থ্রুতে হোক, ফ্রান্স, জার্মানি, এরা সবাই একটা মধ্যস্থতার জায়গায় আসছে, কারণ তাদের ডাইরেক্টলি এফেক্টেড না। কালকে আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে ভারতের কি হবে, তখন আমি বলেছিলাম এই মুহূর্তে ভারতের কোনো চিন্তা নেই, কিন্তু এখন যে সিচুয়েশন সেখানে আমি আমার স্টেটমেন্ট একটু বদলাচ্ছি, কারণ তখন তো জানতাম না এগুলো হবে, যে তারা সিভিলিয়ান টার্গেটকে অ্যাটাক করবে। এখন যে সিচুয়েশন, সিভিলিয়ান টার্গেট অ্যাটাক হচ্ছে, এই প্রত্যেকটা দেশে মিডল ইস্টে লক্ষ লক্ষ ভারতীয় বাসী আছে, তারা ওখানে কাজের সন্ধানে যায়, জীবিকার সন্ধানে যায়। আপনি যদি কখনো মিডল ইস্টে যান, কলকাতা এয়ারপোর্টে দেখবেন বহু লেবার যাচ্ছে, তারা ওই ইমিগ্রেশন ফর্মগুলো ভরবার জন্য সাহায্য চায়, এবং তারা অতটা পড়াশোনা জানে না বলে, এবং আমি চেষ্টা করি অন্তত 15-20 জনকে ফর্ম বলে দিই যতক্ষণ আমি এয়ারপোর্টে আছি, এবং তারা হেল্প চায়। তো বহু লক্ষ লক্ষ লোক সেখানে থাকে। তো সেইখানে দেখা যায় যে একটা অদ্ভুত ব্যাপার, যে ভারতবর্ষের এফেক্ট হয়ে যাবে, এয়ারলাইন্সের এফেক্ট হলো, আর তেলের এফেক্ট হতে পারে, কারণ গালফ অফ মানে যেটা আমাদের গালফ অফ ওমান আর পার্সিয়ান গালফ, তার মাঝখানে যে ছোট্ট একটা জায়গা আছে, একটা জল প্রণালী আছে, সেটাকে স্ট্রেট বলা হয়। তো সেই স্ট্রেট অফ হরমুজের ওপরে ইরান এখন বলে দিচ্ছে আমরা কন্ট্রোল করব, এবং এখনো কিছু প্রক্সিস বেঁচে আছে ইরানের, হিজবুল্লাহ, হামাস, হুতির মতো। তো দেখা যাক, কারণ তারা এখনো কিন্তু মারমুখী আছে। সত্যিকারের গভর্নমেন্ট পাল্টাতে পারবে নাকি গভর্নমেন্ট পাল্টাবে না, জাস্ট একটা কথার কথা হচ্ছে। এবং আমেরিকা এখন অব্দি তো কোনো সৈনিক লাগায়নি, সৈনিক না লাগিয়ে কি গভর্নমেন্ট পাল্টানো যাবে? ইসরায়েলও কোনো সৈনিক লাগায়নি, যেটাকে আমরা বলি বুটস অন গ্রাউন্ড। তাহলে কিভাবে হবে, সেইটার একটা চিন্তা রয়ে যাচ্ছে পৃথিবীর, এবং এখনো ওই ফগ অফ ওয়ার চলছে, পুরো ব্যাপারটা ক্লিয়ার না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং হয়েছে, সেখানে যাওয়া হয়, কফি খাওয়া হয়েছে, নিন্দা করা হয়েছে দুপক্ষকেই, এবং তারপরে তারা ঘরে চলে গেছে। ফলে আমেরিকা তার দৌরাত্ম্য চালিয়ে যাবে, এবং তারা তৈরি হয়ে এসছে। আমার মনে হয় তারা ধ্বংস করে দেবে সম্পূর্ণ সামরিক ব্যবস্থা ইরানের, এবং তার আগে তারা নিঃশ্বাস নেবে না। তো আপনারা শুনলেন ব্রিগেডিয়ার দাস তিনি কি বললেন কার্যত। তো আমি যেটুকু বুঝেছি যে ভারতের উপর কতটা প্রভাব পড়বে, আগের দিন দেখেছিলেন যে ভারতের উপর অতটা প্রভাব পড়বে না, কিন্তু তখন কিন্তু তিনিও জানতেন না বা কেউই জানতো না যে ইরানও পাল্টা আক্রমণ করতে গিয়ে সিভিলিয়ানদের উপর আক্রমণ করেছে। এবং আপনারা জানেন এই যে সৌদি আরব বলুন, আবুধাবি বলুন, দুবাই বলুন, এই সব জায়গায় আমেরিকার মিলিটারি বেস আছে, কিন্তু মিলিটারি বেসে আক্রমণ না জানি না কোথায় করেছে কার্যত, কিন্তু মিলিটারি বেসে আক্রমণ না হয়ে সেগুলি সিভিলিয়ান এলাকায় পড়েছে। এবং সেখানে আবুধাবি, তারপরে ইউএই, দুবাই এবং সৌদি আরব, তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে ইরানের উপর ক্ষিপ্ত হয়েছে। এবং তারা যেহেতু এই আক্রমণ করেছে, এবং আপনারা শুনলেন যে 112টি এয়ারপোর্ট আছে, সেই 112টি এয়ারপোর্টেও কার্যত উড়ান বন্ধ। তো এই সমস্ত যখন বন্ধ থাকে তখন সমস্ত কিছুই প্রবলেম তো হবেই। একটি যুদ্ধ লাগলে খালি বুকে বলে দিলাম যুদ্ধ, সেটা তো আর হয় না। একটি যুদ্ধ যদি লাগে তার অনেক বিস্তৃত হতে পারে। কারণ এখনও রাশিয়া এবং চীন শুধু নিন্দা করেছে, কিন্তু তার যদি চলে আসে তখন তাহলে কি হবে? তখন তো বিশ্বযুদ্ধ লেগে যাবে কার্যত। এবং যুদ্ধে কখনোই কিন্তু ভালো কিছু হয় না, দেখতে পাচ্ছেন। আগের দিন বলা হচ্ছিল যে ভারতে কোনো কিছু ক্ষতি হবে না, কিন্তু আজকে যে হোমবুজ প্রণালী, সেই হোমবুজ প্রণালীর কৃতিত্ব এখন ইরান নিতে চাইছে। এবং যদি তারা নেয় তাহলে সেখান থেকে অয়েলের যে জাহাজ পার হয় সেটা কত পার হবে, এই একটা সমস্যা রয়েছে। এবং তিনি আরও বললেন যে ইরান এখন একা, এবং নিজের দোষে একা হয়েছে, কারণ আমেরিকার এয়ারবেস উড়াতে গিয়ে তিনি সিভিলিয়ানদের উপর আক্রমণ করেছে। এবং যে সমস্ত সিভিলিয়ানদের উপর আক্রমণ হয়েছে সেগুলো অন্য দেশের সিভিলিয়ানদের উপর আক্রমণ করা হয়েছে সেক্ষেত্রে, এবং বিমানবন্দর অ্যাটাক করা হয়েছে ইরানের পক্ষ থেকে। তো এই ক্ষেত্রে যুদ্ধের পরিধি কি বাড়বে না কমবে, এই একটা প্রশ্ন। এবং রাশিয়া এবং চীনের কি করবে, এও একটা প্রশ্ন। কিন্তু আমি যেটুকু বুঝলাম যে ধর্মের মাধ্যমে একটি দেশ বেশি দিন টিকে থাকতে পারে না,
যেভাবে ইরানের ধর্মের মানে কি বলবো, ওই ধর্মের যে মোহ, সেই মোহ দিকে যে যে জিনিসগুলো হচ্ছিল কার্যত, এবং তার শিকার হচ্ছিল নারীরা, এবং স্বাভাবিকভাবে এটা যে হতো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। এবং তিনি আরেকটি কথা বললেন যে তিনি কোথায় রয়েছেন, এই খামেনি কোথায় রয়েছেন, এবং তিনি যে মারা গেছেন সেটা রাত্রেই বলে দিয়েছিলেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। সেটা রাত্রেই বলে দিয়েছিলেন, গভীর রাত্রে তিনি মারা গেছেন এবং সেটি রাত্রে বলে দিয়েছেন। এবং তিনি যখন যখন বলেছেন তখন কেউ বিশ্বাস করেনি কার্যত। তখন কিন্তু ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট তিনি বলেছেন যে আমার কাছে ছবি আছে, আমি ছবি দেখাতে পারি, এবং তিনি হয়তো ছবিও দেখিয়েছেন। তো সেই ছবিটা কে পাঠালো? নিশ্চয়ই তাহলে সেখানে কোনো লোক ছিল, এবং যেটুকু মনে করা হচ্ছে দেশের কিছু মানুষই চাইছিলেন না খামেনি বেঁচে থাকুক। কারণ ওই যে বললাম, আপনি ধর্মে দিয়ে কি করবেন? ধর্মের ভিত্তিতে কোনো দেশ বেশি দিন চলে না। ধর্ম চাপিয়ে ধর্মের শাসন চাপিয়ে দিলেন, সমস্ত কিছু চাপিয়ে দিলেন ঠিকই, কিন্তু সব মানুষ তো আর সমান নয়। এবং সবথেকে বেশি ক্ষতি হচ্ছিল নারীরা। আপনারা শুনতেই পেলেন যে নারীদের কোনো স্বাধীনতাই দেওয়া হচ্ছিল না। তো সেক্ষেত্রে সেখানে কিছু সাধারণ মানুষ সাহায্য করেছে যে মারুন, সেটাই হয়েছে। দেশের কিছু মানুষও সাপোর্ট করেছে, এবং এখন তো আমেরিকা বলছে যে চলে আসুন ইরানবাসী, আপনারা এখন আপনাদের স্বাধীনতা গ্রহণ করুন। এবার দেখা যাক সেটা কি হয়, না যুদ্ধের পরিধি আরও বড় হবে, সেটা একটা বড় কথা। কিন্তু যেটুকু জানা যাচ্ছে, যেটুকু জানতে পারলাম, যে এই যে মারা হয়েছে তার যে নিরাপত্তা যে কার্যকলাপ আর যে কর্মীরা থাকে, সেই সমস্ত কর্মীদের কিন্তু ফলো করা হচ্ছিল। সেই সমস্ত কর্মীদের উপর ফলো করা হচ্ছিল, তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, তারপরে কিন্তু তাকে টার্গেট করা হয়েছে। তো এখন দেখা যাক যে মিডল ইস্টে এই যুদ্ধের কি এটাই কি এই যে মৃত্যু হয়েছে এটা কি তার পরিসমাপ্তি, না এর থেকে আরও বড় কিছু হতে পারে। এবং এখন যুদ্ধ লাগা মানেই, যদি কোনো দেশ যদি সাপোর্টে চলে আসে ইরানের, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এই যুদ্ধে কতদিন চলবে, এই যুদ্ধ ঠিক কতদিন চলবে, বা এর শেষ কোথায়, আপনারা শুনলেন ব্রিগেডিয়ার দাসের বক্তব্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।